দেখো আজ ভৌতবিজ্ঞানের টেস্ট পেপারের 25 পাতার যেটা 2 নম্বরের কোশ্চেন মানে 3-এর দাগ থেকে শুরু করছি। হ্যাঁ, ওকে, চলো। দেখো প্রথমে আছে কি জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানিটা কি না, পেট্রোল ডিজেল এগুলো যা যা আমরা পাই সেগুলো হচ্ছে সব জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা আমাদের এই বর্তমান দৈনন্দিন সমাজে জীবাশ্ম জ্বালানি ব্যবহার প্রচুর ব্যাপকভাবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার হচ্ছে। এই নগর উন্নয়ন শিল্প যে কোনো জায়গার ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানি খুবই প্রয়োজন। তাই এই জীবাশ্ম জ্বালানি যদি আমরা ঠিকঠাকভাবে সংরক্ষণ না করি ভবিষ্যৎ প্রজন্মে আর এই জীবাশ্ম জ্বালানি পাবে না। এই জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করা খুবই জরুরি। কয়লা কিছুদিন পরে শেষ হয়ে যাবে, 40 বছর পর। পেট্রোল তাও শেষ হয়ে যাবে, তার জন্য বিভিন্ন দেশে আজ এখনই সব ব্যাটারি চালিত গাড়ি শুরু হয়ে গেছে, আমাদের এখানেও শুরু হয়ে গেছে। এই জন্যই জীবাশ্ম জ্বালানি বেশি সংরক্ষণের প্রয়োজন। আর তোমরা দেখো আমি ছবিটা দিয়ে দিচ্ছি জীবাশ্ম জ্বালানি প্রয়োজনীয়তারা কী লেখা আছে, ঠিক আছে। দ্বিতীয়টা মানে দ্বিতীয় নয় ওটা, অথবা পাওয়ার অ্যালকোহল কি এর উপাদান কি? পাওয়ার অ্যালকোহল হচ্ছে কি না, যেসব বিভিন্ন দেশগুলোতে পেট্রোলের পরিমাণ সীমিত হয়ে আসছে তাদের কি হয় না, ইথাইল অ্যালকোহল তার সঙ্গে পেট্রোল মিশিয়ে সামান্য পরিমাণে বেঞ্জিন মেশানো হয়। বেঞ্জিনটা কি না, দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় এখানে। ওই দুটাকে মেশানোর জন্য বেঞ্জিন দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, মিশিয়ে একটা অ্যালকোহল তৈরি করা হয় পাওয়ার মানে ক্ষমতা বাড়ানোর জন্য। তার সঙ্গে ওই ইথাইল অ্যালকোহল এবং বেঞ্জিন মেশানো হচ্ছে, এটাকে বলে পাওয়ার অ্যালকোহল। তাহলে পাওয়ার অ্যালকোহল কী হলো না, ইথাইল অ্যালকোহল পেট্রোল এবং সামান্য পরিমাণ বেঞ্জিনের মিশ্রণ। ওকে, চলো, এটা হচ্ছে পাওয়ার অ্যালকোহল। 3-এর দাগে 2 বলা আছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। আদর্শ গ্যাসের কি, আদর্শ গ্যাসের একটা মানে আমরা আয়তনটাকে নগণ্য ধরি আদর্শ গ্যাসে, কিন্তু বাস্তব গ্যাসের একটা নির্দিষ্ট একটা আয়তন রয়েছে। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ ক্ষমতা নেই বললেই চলে, এটাই ধরা হয়েছে, কিন্তু বাস্তব গ্যাসে অণুগুলির মধ্যে আকর্ষণ বল রয়েছে। এই আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। আদর্শ গ্যাস PV=NRT সমীকরণ মেনে চলে, কিন্তু বাস্তব গ্যাস PV=NRT সমীকরণ মেনে চলে না। ওকে, এরকম অনেক আছে কিছু। চলো, 3-এর দাগের 2-এর অথবা দেওয়া আছে কেলভিন স্কেলে চার্লসের সূত্রটি বিবৃত করো। চার্লসের সূত্র কি না, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। এটা হচ্ছে পরম স্কেল বা কেলভিন স্কেলে বলা হয়েছে। তার মানে কি না, ভি ভ্যারিজাজ টি, যখন কে কে স্থির, যখন চাপ ও আয়তন স্থির, আয়তন নয় ভর, চাপ ও গ্যাসের ভর স্থির, ও গ্যাসের ভর এম স্থির। তার মানে কে কে হচ্ছে না, গ্যাসের চাপ ও গ্যাসের ভর যখন স্থির, তার মানে কি দাঁড়াচ্ছে না, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। আর এমনি চার্লসের সূত্র কি ছিল না, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক এখানে, আর এখানে আছে শুধু এটা। চলো নেক্সট, দেখো 3.3 বলা আছে অতিবেগুনি রশ্মি ও গামা রশ্মির একটি করে ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব। অতিবেগুনি রশ্মির ব্যবহার কি না, অতিবেগুনি রশ্মি বিভিন্ন গবেষণার কাজে লাগে, জল পরিশোধনের কাজে লাগে, হচ্ছে অতিবেগুনি রশ্মির ব্যবহার। ক্ষতিকারক দিক কি, অতিবেগুনি রশ্মি চামড়ায় পড়লে ত্বকে পড়লে ত্বকের ক্যান্সার হয়, সানবার্ন যাকে বলে। আর কি বলা আছে, অতিবেগুনি রশ্মি ছাড়া আরেকটা গামা রশ্মি। গামা রশ্মি কি, এটাও বিভিন্ন গবেষণা চিকিৎসা শাস্ত্রে ক্যান্সার চিকিৎসায় গামা রশ্মি ব্যবহার করা হয়। আর কি এর ক্ষতিকারক প্রভাব, এও বিভিন্ন চামড়ার ক্ষতি করে, ত্বকের, এও ক্যান্সার সৃষ্টি করতেও পারে, বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে আমাদের শরীরে এলে সেটা ক্ষতি হয়। এই গামা রশ্মি আর অতিবেগুনি রশ্মির ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব। ওকে, অথবা উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কারণ হচ্ছে কি না, উত্তল লেন্সে যখন আলোকরশ্মি এসে পড়ে, ধরো একটা উত্তল লেন্স, এই উত্তল লেন্সে যখন প্রধান অক্ষের সমান্তরালে এসে
আলোক রশ্মি এসে পড়লো, প্রতিসরণের পর কি হবে না একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হবে। সেটা কি বিন্দু না এটা হচ্ছে ফোকাস বিন্দু। তার মানে কি হচ্ছে সব রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। এগুলা কি রশ্মি একটা জায়গায় মিলিত হলে তাকে কি বলে অপসৃত রশ্মি, মানে অপসারী। আর অভিসারী এটা অভিসারী, এটাকে বলে অভিসারী। অপসারী মানে কি এরকম চারিদিকে ছড়িয়ে পড়বে, এটাকে বলে অপসারী। এটা হচ্ছে অপসারী আর এটা হচ্ছে অভিসারী। তাহলে অভিসারী মানে কি একটা জায়গায় মিলিত হবে, বাঁশ পাতা গিয়ে একটা জায়গায় মিলিত হচ্ছে অভিসারী। আর অপসারী কি তাল পাতা চারিদিকে ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে অপসারী। মনে থাকবে, তাই জন্যই উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। ওকে। 3.4 একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাতি, 5টি পাখা, 2টি টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। তাহলে একটা নির্দিষ্ট সময়ে চলে সবারই 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা, আলাদা আলাদা কোনো সময় ঘন্টা নেই, তাহলে একটু অঙ্কটা করতে একটু দেরি হতো। 30 দিনে ব্যয়িত শক্তি বিওটির মান কত? আচ্ছা এখন আমরা বলো বিওটি সমান কি, আমরা বিওটি কিভাবে নির্ণয় করি? বিওটি হচ্ছে উপরে লিখি, বিওটি সমান হচ্ছে ওয়াট ঘন্টা, মানে ওয়াট গুণিত ঘন্টা বাই হাজার, এটাকে বলে বিওটি। যদি কিলোওয়াট থাকতো শুধু ঘন্টা দিয়ে গুণ করলেই হতো, কিন্তু ওয়াট গুণিত ঘন্টা বাই হাজার এটা হচ্ছে বিওটি। আমাকে তাহলে ওয়াট বের করতে হবে, তাকে ঘন্টা দিয়ে গুণ করতে হবে, সেটা যেটা ফল বেরাবে তাকে হাজার দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে মোট ওয়াট কত বের করে ফেলো। মোট ওয়াট কত না একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাতি, 10টি 40 ওয়াটের বাতি, 5 ওয়াটটি না ওটা 5টি, হ্যাঁ 5টি 40 ওয়াটের পাখা প্লাস 5টি 40 ওয়াটের পাখা, একটি 80 ওয়াটের টিভি, একটি 80 ওয়াটের টিভি। ওকে, 10টি 40 ওয়াট, তাহলে 40 গুণিত 10 করা হয়েছে। তারপরে বলা আছে 5 ওয়াট, ভুল হয়ে গেছে একটু, ওটা 5টি হবে, 5টি 80 ওয়াটের, 5টি 80 ওয়াট ছিল, সরি 40 ওয়াট লেখা গেছে, 5টি 80 ওয়াটের পাখা, একটি 80 ওয়াটের টিভি দৈনিক চলছে। বাস, এটা কতদিন করছে? 30 দিন, আবার প্রতি 6 ঘন্টা করে। ওয়াটটা করি আগে, ওয়াটটা হবে কত 400 প্লাস 5 আসতে 40, এটাও 400 প্লাস 80, যোগ করে দাও 8 0 4 4 8, এত মোট ওয়াট হচ্ছে এত। মোট ঘন্টা, ঘন্টা কত না 6 ঘন্টা করে 30 দিন, 3 6 18 180 ঘন্টা, এত ওয়াট, এত ঘন্টা। তাহলে বিওটি সমান কি হবে? বিওটি সমান ওয়াট ঘন্টা বাই হাজার। ওয়াট কত বেরিয়েছিল 880, ঘন্টা কত বেরালো 180 বাই হাজার, 0 0 0 0, আর একটা শূন্য কাটলো না, ব্যাস। তাহলে 10 মিনিট পড়ে যাবে। 8 18 144, হাজার 14, 8 18 144, 144 14 158, তাই তো, এটাই হবে বাই 10 সমান 158.4 একক বা এত ইউনিট, বলে না এত একক, এত ইউনিট কারেন্ট পড়ে হয়েছে, এত ইউনিট কারেন্ট ব্যয়িত হয়েছে, সেটা হচ্ছে মিটার রিডিং হয় সেই ইউনিট একক, ব্যাস। দেখো 3.5, হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ, তথাপি জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী যৌগ ঠিকই, কিন্তু জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন না? এই হাইড্রোজেন ক্লোরাইড জলের সঙ্গে যখন যুক্ত হয় কি উৎপন্ন করে না হাইড্রক্সোনিয়াম H3+ আর কি উৎপন্ন করে Cl- আয়ন। তাহলে এখানে কি হচ্ছে না একটা হাইড্রক্সোনিয়াম আয়ন, একটা ক্লোরিন আয়ন, এই আয়ন এরা জলে তড়িৎ পরিবহন করে। তাহলে HCl যখন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তখন এটা সমযোজী, কিন্তু জলীয় দ্রবণে দুটো আয়ন উৎপন্ন করছে তাই এটা তড়িৎযোজী। ওকে, মানে তড়িৎ পরিবহন করতে পারে, তাহলে জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কিন্তু সমযোজী।
ন্যাপথলিন এবং সোডিয়াম ক্লোরাইডের প্রদত্ত দুটি ধর্মের তুলনা। কি কি? দ্রাব্যতা আর একটা তড়িৎ পরিবাহিতা। দ্রাব্যতা কি? ন্যাপথলিন এটা সমযোজী যৌগ, তার মানে এটা জলে অদ্রাব্য। ওকে, এটা হচ্ছে সমযোজী যৌগে দ্রাব্য, যেমন ইথাইল অ্যালকোহল, বেনজিন, এতে দ্রাব্য। আর তড়িৎ আর সোডিয়াম ক্লোরাইডের কি? সোডিয়াম ক্লোরাইড কি? এটা হচ্ছে তড়িৎযোজী, এ হচ্ছে পোলার সলভেন্ট, যেমন জল, এইসব দ্রবণে এই সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত। সোডিয়াম ক্লোরাইড মানে নুন। তাহলে কি হলো? দ্রাব্যতাটা কি হলো না, ন্যাপথলিন জলে অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে দ্রাব্য, আর সোডিয়াম ক্লোরাইড জলে দ্রাব্য। ওকে, যে কোনো পোলার সলভেন্টে দ্রাব্য। আর তড়িৎ পরিবাহিতা, ন্যাপথলিন সমযোজী, তারপরে ন্যাপথলিন তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে। ওকে, চলো দেখো 3.6 দুটি মৌল এ বি, তাদের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে, রাসায়নিকভাবে যুক্ত হলে কি ধরনের যৌগ গঠন করবে যুক্তিসহ লেখো। এর পরমাণু ক্রমাঙ্ক কত? 17। এ হচ্ছে 17। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে? ই বিন্যাস না 2 8 2 10 10 7 17। তারপরে বি এর ইলেকট্রন বিন্যাস কত দেওয়া আছে? 19 দেওয়া আছে। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 2 8 2 10 10 9 19, কিন্তু শেষ কক্ষে 9টা হয় না, 8-এর বেশি ইলেকট্রন হতে পারে না, তাহলে 8 1। তাহলে এ কি হচ্ছে না, এ 17 নম্বর শ্রেণীতে রয়েছে। যোজ্যতা কত? 1, কারণ যখনই 4-এর বেশি হয় 8 থেকে বিয়োগ করতে হয়। যোজ্যতা হচ্ছে 8 বিয়োগ 7 সমান 1। কারণ এটা কি? অধাতু। এ হচ্ছে 17 নম্বর শ্রেণীতে আছে, যখনই ডান দিকে যাবে অধাতু, এবং এটি অধাতু মানে তড়িৎ ঋণাত্মক মৌল। আর বি কত নম্বর শ্রেণীতে? এই যে শেষ কক্ষে যটা থাকবে তটাই। 17 কেন হয়েছে না, 2-এর বেশি থাকলেই যোগ করতে হয়। এখানে 7 ছিল তাই 10 যোগ হয়েছে, 17 হয়েছিল, আর এখানে 1 আছে, যোগ হবেই না, তাহলে এটা 1 নম্বর শ্রেণীতে রয়েছে। যোজ্যতা কত? যোজ্যতা এরও 1, শেষ কক্ষে 1 থাকলে 1ই হয়, 4-এর বেশি হলেই বিয়োগ করতে হয়। তাহলে যোজ্যতা 1। এটা কি? 1 নম্বর শ্রেণীতে যে থাকে সে হচ্ছে ধাতু। তাহলে একটা ধাতুর সঙ্গে একটা অধাতু যুক্ত হলে সাধারণত কি যৌগ তৈরি হয় না, তড়িৎযোজী তৈরি হয়। আমরা সেটা দেখাচ্ছি। বি শেষ কক্ষে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। এর শেষ কক্ষে কটা ইলেকট্রন? 7টা ইলেকট্রন। 1 2 3 4 5 6 7। বি এর ইলেকট্রন বিন্যাস কি ছিল? 2 8 8 1 2 8 8 1। এর ইলেকট্রন বিন্যাস কি ছিল? 2 8 7। ওকে, তাহলে দেখো বি যদি একটা ইলেকট্রন ওকে দিয়ে দেয় তাহলে কি তৈরি হবে তখন না, বি তখন পজিটিভ হয়ে যাবে একটা ইলেকট্রন ত্যাগ করে। তখন এর একটা ইলেকট্রন চলে গেলে কি হবে? 2 8 8, তার মানে কি হচ্ছে? এটা নিষ্ক্রিয় মৌল ইলেকট্রন বিন্যাস পেল। আবার ঠিক এর কত ছিল? শেষ কক্ষে 7টা ছিল, একটা এলে কি হবে? 8টা হয়ে গেল। এও নিষ্ক্রিয় মৌল ইলেকট্রন বিন্যাস লাভ করলো। সরি, এটা এ ছিল। এর ছিল কটা? 7টা। 1 2 3 4 5 6 7, আবার একটা এসছে, তাহলে এ এনআয়নে পরিণত হয়েছে মাইনাস। এর তখন কত ইলেকট্রন বিন্যাস হচ্ছে? 2 8 8। দুজনেই আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করছে, হলো কি না বি প্লাস এ মাইনাস। তার মানে এটা মানে হচ্ছে বি এ যৌগ। তাহলে এটা কি যৌগ হলো না, এটা তড়িৎযোজী যৌগ। তড়িৎযোজী যৌগ। চলো নেক্সট দেখো, পরেরটা আছে 3.7। বলা আছে একটি রাসায়নিক বিক্রিয়া উল্লেখ করো যেখানে দেখাও যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে। অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে কি করে বুঝবো না, অ্যামোনিয়ার যদি প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত শুষ্ক সোডিয়াম, 300 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত শুষ্ক সোডিয়াম, এর উপর দিয়ে যদি আমি অ্যামোনিয়া গ্যাস চালনা করি কি হবে না, সাদা ধূসর বর্ণের কঠিন সোডামাইড উৎপন্ন হবে। সোডামাইড NaNH2, সাদা ধূসর বর্ণ। এটা হচ্ছে সাদা টাইপের ধূসর, সাদা ধূসর বর্ণের কঠিন এটা, যেটা হচ্ছে সোডামাইড। এর নাম হচ্ছে সোডামাইড। এই কঠিন সোডামাইড এবং একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হয়। এই বর্ণহীন গ্যাসটা যেখানে পাটকাঠি ধরলে পাটকাঠিটা নিভে যায়, কিন্তু গ্যাসটা নীল শিখায় জ্বলতে থাকে, এবং এই গ্যাসটি প্যালাডিয়াম ধাতু দ্বারা শোষিত হয়। তার মানে এতে কি বোঝা যাচ্ছে যে গ্যাসটা কি? হাইড্রোজেন।
আর এই হাইড্রোজেনটা এসছে কোথা থেকে? এই অ্যামোনিয়া থেকে। তার মানে সুতরাং অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে। ওকে, ও 3.7 বলা আছে রূপার তৈরি জিনিস পুরনো হলে কালো হয়ে যায় কেন? না, রূপার তৈরি জিনিস কালো হয়ে যায় কেন না, পরিবেশে কি আছে, H2S আছে, হাইড্রোজেন সালফাইড আছে, যেটা রূপার সঙ্গে বিক্রিয়া করে সিলভার সালফাইড গ্যাস উৎপন্ন, সিলভার সালফাইড এর কালো পদার্থ মানে অধক্ষেপ উৎপন্ন করে। কি সিলভার মানে রূপা, তার সঙ্গে যদি H2S যুক্ত হয় তখন কি হয়, এটা Ag2S সিলভার সালফাইড, এটার রং কি না কালো। এই সিলভার সালফাইড উৎপন্ন হয় আর কি হয় না হাইড্রোজেন। এই সিলভার সালফাইড উৎপন্ন হওয়ার জন্যেই রূপোর জিনিস কালো হয়ে যায়। তাহলে এখানে একটা 2 লাগবে ব্যালেন্স। ওকে, চলো। বিশুদ্ধ ধাতুর তুলনায় সংকর ধাতু ব্যবহারের দুটি সুবিধা। বিশুদ্ধ ধাতুর থেকে সংকর ধাতু কি হয়, ঔজ্জ্বল্য বেশি হয়, টেকসই বেশি হয়, পরিবেশে এই জল বিভিন্ন পরিবেশের উপাদানের সঙ্গে বিক্রিয়া করে না, তাই আমরা কি করি না সংকর ধাতু ব্যবহার করি। ওকে, 3-8 অথবা কপার সালফেটে জ্বলিয়ে দেওয়া মানে জিঙ্কের টুকরো যোগ করলে কি হবে? কপার সালফেটের বর্ণ কেমন? কপার সালফেটের বর্ণ কেমন না নীল। এই কপার সালফেট, তাতে যদি আমি জিঙ্কের টুকরো যোগ করি, জিঙ্ক দিলে কি হবে না, এটা ZnSO4, এটা হচ্ছে বর্ণহীন, তার সঙ্গে কি লালচে বাদামি বর্ণের কপার অধক্ষিপ্ত হবে। তাহলে এটা কি একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এই দ্রবণটা ছিল নীল, যদি জিঙ্ক যোগ করা হয় এটা বর্ণহীন হয়ে যাবে, আর একটা লালচে বাদামি বর্ণের কপার অধক্ষিপ্ত হবে, প্রতিস্থাপিত হবে। ওকে, 3-8 অথবা বলা ছিল আমরা শুধু যোগ করলে কি ঘটবে এটা লিখে ফেলেছিলাম, কিন্তু ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে জিঙ্ক যোগ করলে কি হচ্ছিল না ZnSO4, এটা হবে তোমার ZnSO4 প্লাস Cu অধক্ষিপ্ত হবে। ঠিক আছে, এটাকে বলছি ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। আমার CuSO4 ভাঙে কেমন, Cu2 প্লাস প্লাস SO4 2 মাইনাস প্লাস জিঙ্ক, এটার প্লাস মাইনাস হবে না, একা তিচ্ছিন, এদিকে কী হবে জিঙ্ক 2 প্লাস প্লাস SO4 2 মাইনাস প্লাস Cu, এও পড়ে থাকবে। এখানে দেখো SO4 কেটে যাবে, তাহলে থাকবে কে না Cu আর প্লাস জিঙ্ক, বাবু চুপ করো, এখানে Cu2 প্লাস প্লাস জিঙ্ক, সেখান থেকে হচ্ছে জিঙ্ক 2 প্লাস Cu, তার মানে কি হচ্ছে না Cu2 প্লাস থেকে কি তৈরি হচ্ছে, এটা কি না Cu, তাই তো। এখানে কি হচ্ছে না ইলেকট্রন গৃহীত হচ্ছে অবশ্যই, তাই Cu-তে পরিণত হচ্ছে। তাহলে এখানে প্লাস 2e, কটা ইলেকট্রন লাগছে, দুটা ইলেকট্রন যোগ হচ্ছে, হয় ইলেকট্রন গ্রহণ হলে কি হয়, এটা বিজারণ। আর কি ছিল জিঙ্ক, জিঙ্ক থেকে কি হচ্ছে না জিঙ্ক 2 প্লাস, এখানে কি হচ্ছে ইলেকট্রন বর্জন হচ্ছে -2e, তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন বর্জন হলে কি হয় জারণ। ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে বলছিল। তাহলে একটা ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ হলো, একটা ক্ষেত্রে ইলেকট্রন বর্জন হলো, তাহলে এটা জারণ, একটা বিজারণ। ওকে, তার মানে এটা সুতরাং এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। সুতরাং এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, প্রত্যেকটা বিক্রিয়াই জারণ বিজারণ বিক্রিয়া। এবার ইলেকট্রনিক পদ্ধতির সাহায্যে দেখাতে বলেছিল, তাই আমরা দেখালাম। 3.9 কার্যকরী মূলক কাকে বলে, মানে ফাংশনাল গ্রুপ উদাহরণ দিয়ে বোঝাও। কার্যকরী মূলক মানে গ্রুপ বা মূলকটা কি না, কয়েকটি পরমাণু বা পরমাণু পুঞ্জ তারা একসঙ্গে যুক্ত হয়ে কোনো একটা যৌগে উপস্থিত থেকে সেই যৌগের বিভিন্ন রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে, সেটাই তাকেই বলা হয় কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ। সেটা যেমন কি কে হয় তোমরা জানো সবই, হাইড্রক্সিল গ্রুপ হয়, এটা কি অ্যালকোহল, হাইড্রক্সিল, হাইড্রক্সিল এটা হচ্ছে। আর কি হয় ধরো বন্ড COOH, এটা কি কার্বক্সিলিক গ্রুপ, কার্বক্সিলিক, কার্বক্সিলিক। আর কি হয় যেমন বন্ড CO, C ডবল বন্ড, এটা C, বন্ড CO, এটা কি কিটো গ্রুপ।
এরকম অনেক গ্রুপ আছে। ওকে, তাহলে এগুলো হচ্ছে একটা একটা ফাংশনাল গ্রুপ। C3H6O সমবায়বগুলির নাম ও গঠন সংকেত। C3H6O এর সমবায়ব, 3টা কার্বন থাকতে হবে, 6টা হাইড্রোজেন থাকতে হবে। দেখো আমি যদি বলি অ্যাসিটোন CH3COCH3, এক্ষেত্রে দেখো 3টা কার্বন আছে, 3 3 6টা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, তাহলে এটা কি হলো অ্যাসিটোন। এর ডাক নাম অ্যাসিটোন, কিন্তু এর ইউপ্যাক নাম বা IUPAC নাম কি হবে, এটা প্রোপটুওন। 3টা কার্বন থাকলে হয় প্রোপটুওন, 2 নম্বরে ওন আছে, সেটা হচ্ছে প্রোপটুওন, অ্যাসিটোন বা প্রোপটুওন। আরেকটা কি হতে পারে, এটা হচ্ছে প্রোপানেল, CH3CH2CHO। দেখো 3টা কার্বন, হাইড্রোজেন 3 দিয়ে 5 একে 6, অক্সিজেন একটা, এটা বলে প্রোপানেল। প্রোপানেল মানে প্রোপানেল ডিহাইডেও বলে, ওটা হচ্ছে প্রোপানেল। তাহলে এরা দুজন পরস্পর আইসোমার। ওকে।